আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সরকারকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনাকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে মন্তব্য করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সমালোচনা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সাইন হচ্ছে না, বরং সনদের বিষয়বস্তুর ব্যাপারে ঐক্যমতের সাইন হবে, যেখানে সব রাজনৈতিক দল সই করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিচার বিভাগীয় আলাদা সচিবালয় গঠনের প্রস্তাব আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা। উপদেষ্টা পরিষদে থাকা লোকজনকে আপনার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আছে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। আমি বিশ্বাস করি ওনারা এই নিষ্ঠার একটা ধারাবাহিকতা হিসাবে জুলাই চার্টারে সাইন করবেন, কারণ একটা কন্টেন্ট নিয়ে জুলাই চার্টার হচ্ছে, মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, তো সেটা তো আর সাইন করা হচ্ছে না, সাইন করা হচ্ছে কন্টেন্ট, মানে জুলাই চার্টারের বিষয়বস্তু নিয়ে। বিভিন্ন দাবি দাওয়া তুলে দেশকে বিভাজন না করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বাঁচাতে দরকার দ্রুত নির্বাচন। সকল মানুষের মিলিত শান্তিপূর্ণ রাষ্ট্রই চায় বিএনপি। ঠাকুরগাঁওয়ের কয়েকটি এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁওয়ের লুৎফর রহমান মিঠুকে সাথে নিয়ে সাদরিনা খন্দকারের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় দ্রুত নির্বাচন বাস্তবায়ন সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে গণসংযোগ ও মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিআর সহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি না করে দ্রুত নির্বাচন বাস্তবায়নের আহ্বান জানান। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না, এখন আর বিভিন্ন রকম দাবি দাওয়া তুলে যে গণভোট সভা হবে নাইলে হবে নি, এই পিআর হতে হবে, না হলে ভোট হবে না। যে আপনারা এই সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে, এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও জানায় দাবি দেওয়া তুলছে, উদ্দেশ্যটা ভালো না, নির্বাচনটাকে বন্ধ করতে চায়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ যা চাইবে তা করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আগে নির্বাচন, পরে পিআর নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক দলগুলোকে বলবো, কেন্দ্রে দয়া করে আপনারা এখন দাবি দেওয়া তুলে, বিভিন্ন রকম দাবি দেওয়া তুলে জনগণের যে অধিকার তাদের নির্বাচন করে সরকার প্রতিষ্ঠা করবার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করবেন না। সেগুলো আমরা পরে ইলেকশনের পরে করতে পারবো, যে আলোচনাগুলো নিয়ে তর্ক বিতর্ক যা কিছু আছে আমরা করতে পারবো, তাই না? গণসংযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি অপশাসন থেকে দেশকে বের করে আনতে প্রয়োজন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। সরকারকে সরিয়ে গণতন্ত্রে যাওয়ার জন্য নতুন একটা পথ তৈরি করেছে। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদে উৎসব মুখর পরিবেশে ভোট শেষে গণনা চলছে। অমোচনীয় কালি ব্যবহার না করা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ভোটের সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শামসুল হক হায়দরি, আরিজ আহমেদ ও ফুয়াদ মন্ডলেরকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। ৩৫ বছরের অপেক্ষার অবসান। বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচনে উৎসবে মেতেছে প্রকৃতির অপরূপ সাজে সজ্জিত ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জিরো পয়েন্ট থেকে শহীদ মিনার, ঝুপড়ি থেকে বিজ্ঞান অনুষদ, ক্যাম্পাসে সর্বত্র ছড়িয়েছে এ উৎসবের আমেজ। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীদের ভোট দেন শিক্ষার্থীরা। প্রথমবারের মতো ভোট দেওয়ার আনন্দ ছিল সবার মুখে।
36 বছর পর চাকসুর নির্বাচন হয়েছে, তো এটা আমাদের কাছে একটা ঈদের মতো একটা হচ্ছে আমেজ। আমরা অনেক এনজয় করতেছি। ভোট দিছি সবাই মিলে, সকালবেলা উঠে সবার সাথে একসাথে বের হয়ে, হল থেকে ফ্রেন্ডদের সাথে সবার সাথে। প্রথমবার ভার্সিটিতে এসে প্রথমবারই আমরা চাকসুর যে আমেজটা পাচ্ছি, এটাই অনেক ভালো লাগতেছে। ভোট গ্রহণে অমোচনীয় কালি ব্যবহার না করা, প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন নিয়ে ব্যবস্থা না নেওয়া সহ বিভিন্ন বিষয়ে শুরু থেকে অভিযোগ করেন ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে শিক্ষার্থীদের যে কোনো রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন ছাত্রদল ও ছাত্র শিবিরের প্রার্থীরা। আমরা চাই নির্বাচন কমিশন তাদের যে কথা দিয়েছেন যে তারা কম সময়ের মধ্যে ভোট গণনা শেষ করবেন এবং কাঙ্ক্ষিত যে ফলাফল তা নিরপেক্ষ একটি ফলাফল হবে তা তারা বাস্তবায়ন করুক। আমরা ফলাফল মেনে নিয়ে যারাই বিজয়ী হোক আমরা তাদের সাথে কাজ করব ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে আনা হয় গোটা ক্যাম্পাস। বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সহ মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য। দিনভর ভোট উৎসব করেছে পাহাড় আর অরণ্যের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছোটখাটো কিছু অভিযোগ থাকলেও মোটা দাগে ভোট গ্রহণ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ। আর এর মধ্য দিয়ে বিপিজিএস সহ নতুন নেতৃত্ব পাচ্ছে বিশ্ববিদ্যালয়টির 27,000 শিক্ষার্থী। নূর হোসেন, এনটিভি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট কাল সকাল 9টায় শুরু হয়ে ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট নিতে 8টি একাডেমিক ভবন ও জুবেরি ভবনে স্থাপন করা হয়েছে 17টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে 990টি বুথ। এসব বুথে ছাত্রদের 11টি ও ছাত্রীদের 6টি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। রাকসু নির্বাচনে মোট ভোটার 28,901 জন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2,000 পুলিশ সদস্য। কাল দুপুর 12টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুরে পুলিশি ব্যারিকেড উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেয় তারা। ঘণ্টা দুয়েক শাহবাগ মোড়ে অবস্থানের পর আবারও শহীদ মিনারে ফিরে যান তারা। প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন তারা। এ নিয়ে দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। চলমান আন্দোলনে সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলন করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বেতন ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে সরকারের কাছে দাবি জানান তারা। শিক্ষকদের এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে তাদের সাথে একাত্মতা জানাতে শহীদ মিনারে আসেন এনসিপি নেতারা। বলেন, শিক্ষকদের দাবি পূরণ না হলে তাদের পক্ষে মাঠে নামবে এনসিপি সহ দেশের সাধারণ মানুষ। সারা বাংলাদেশের শিক্ষক এবং শিক্ষার্থী শহীদ মিনারে এসে হাজির হবে। প্রয়োজনে আমাদের যেখানে লং মার্চ করা প্রয়োজন আমরা সেখানে লং মার্চ করব। জোহরের নামাজের পরপরই শাহবাগের উদ্দেশ্যে রওনা হন শিক্ষকরা। জাতীয় জাদুঘরের সামনে পুলিশি বাধা উপেক্ষা করেই এগিয়ে যান তারা। এক পর্যায়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। এতে আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। টাকার সমস্যা দেখাইতেছে, আমাদেরকে বলতেছে যে রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, কিন্তু আমরা ট্যাক্স দিই। এই দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যেতেছে, আমাদের বাড়ি ভাড়ার জন্য 5-7 হাজার টাকা 8 হাজার টাকা হয় না। এটা আর কতবার আন্দোলন করা রাখবে আমরা। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন, বৃহস্পতিবার 12টার মধ্যে 3 দফা দাবি মেনে না নেওয়া হলে জাতীয়করণের 1 দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করা হবে। আমরা একেবারে ভেরি ক্লিয়ার যে আমাদের 20% দিতে হবে এবং মেডিকেল 1500ই দিতে হবে। এটা যদি আপনার 1499ও হয় তাহলে আমরা মানব না। এই ক্ষেত্রে যদি আমাদের শ্রেণী কার্যক্রম দীর্ঘ সময় বন্ধ থাকে, এটার যে ইফেক্ট হবে এটার দায়ভার সরকারকে নিতে হবে। আলটিমেটলি শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়কে নিতে হবে, কারণ তাদের একগুয়ামির কারণে এবং তাদের নির্লিপ্ততার কারণে এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। অগ্নিকাণ্ডের 27 ঘণ্টা পর নিভেছে রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সমাজ কল্যাণ উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছেন, এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ নিয়ে দেখুন আপেল শাহরিয়ারের রিপোর্ট। মনিরুল ইসলাম মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানায় আগুন লাগার পর থেকেই খোঁজ নেই সাবেক এ সেনা সদস্যর ছেলের। গত মাসে পোশাক কারখানায় স্টোর কিপারের চাকরি পান নিখোঁজ খালিদ হাসান। ঘটনার পর থেকেই ছেলের খোঁজে হন্যে হয়ে বিভিন্ন হাসপাতালে ছুটে আবারও এসেছেন ঘটনাস্থলে। এখন পর্যন্ত আমি বুঝতে পারছি আমার ছেলে নিখোঁজ, আর যদি ওই ডেড বডির সাথে থাকে তাই তো আমার ছেলে ডেড। বৌমা আমার এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিল, এখন কি হবে ওই মেয়েটার, কি হবে আমার? তার মতো স্বজন হারানো পরিবারগুলো অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের। রাত্রেও গেছে, সকালবেলাও গেছি, কিন্তু এপাশে আশেপাশের মেডিকেলেও খোঁজ নিয়েছি, কোথাও পাওয়া যায়নি। কেমিক্যাল গোডাউনের আগুন নিভে গেছে, তবে বিষাক্ত গ্যাস থাকায় ফায়ার সার্ভিসের টিম সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বুয়েটের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। এখানে প্রায় ৬-৭ ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে, যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারিনি। তবে পুরো গোডাউন ভরা যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি। দ্যাট মিনস পানি দিয়ে ফায়ার ফ্লাড করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে। ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। পরে গণমাধ্যম কর্মীদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আশপাশের পোশাক কারখানায় কাজ করতে আসা বেশ কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অপতথ্য রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এআই এর অপব্যবহার এবং মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতে কাজ করতে আগ্রহী অস্ট্রেলিয়া। বিকেলে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহু সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ডক্টর অ্যান আলি। বৈঠকে ডক্টর অ্যান আলির সাথে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সহ 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। বৈঠক শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানান, অস্ট্রেলিয়ান মন্ত্রী নির্বাচন সম্পর্কে নানা তথ্য জানতে চেয়েছেন। তারেক রহমানের নির্দেশে পঙ্গুত্ব বরণকারী ব্যক্তির সহায়তায় অটোরিকশা দিলেন বিএনপি নেতা রনি খান। মোহাম্মদ আবুল বাশারের আর্থিক দুরবস্থার খবর পান নেত্রকোনা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি। বিএনপির এই নেতা হাত বাড়িয়ে এগিয়ে আসেন, আবুল বাশারের জন্য ক্রয় করেন অটোরিকশা। দুপুরে রনি খান আবুল বাশারকে অটোরিকশার কাগজ ও চাবি হস্তান্তর করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা প্রচারে সিরাজগঞ্জে 3 আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি আইনুল হকের নেতৃত্বে শোভাযাত্রা হয়েছে। দুপুরে চান্দাইকোনা হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রি কলেজ মাঠে শোভাযাত্রা বের হয়ে রায়গঞ্জ, সলঙ্গা ও তারাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শুরুর আগে ভিপি আইনুল হক বলেন, বছরের পর বছর ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে দেশের মানুষ, তাই আগামী নির্বাচন ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। তিনি বলেন, 31 দফার আলোকে নতুন বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই। মনোনয়ন পেলে শতভাগ জয়ের আশাবাদী তিনি। সাহস সমৃদ্ধির এই স্লোগানে অনুষ্ঠিত হল A1 পলিমার লিমিটেড ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ডিলার সম্মেলন 2025। বুধবার রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা ICCBতে এই আয়োজনে অংশ নেয় প্রায় 700 ডিলার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানে যুক্ত হয়। কৃতজ্ঞতা জানান প্রধান অতিথি আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মনোয়ার হোসেন। এ সময় A1 পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং এর দেশসেরা ডিলারদের পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ডিলাররা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ডিলারদের এই মিলন মেলা। আসছে বিপিএলে স্পট ফিক্সিং রোধে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট আকুর সহায়তা নেবে বিসিবি, যার সমন্বয় করবেন আকুরের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল। এই তথ্য জানিয়েছেন বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব
ইফতেখার রহমান মিঠু। এবারের বিপিএলের প্রাইজ মানি 2,75,00,000 টাকা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। রিপোর্ট কুশল ইয়াসিরের। স্পট ফিক্সিংয়ের অভিযোগ, পেমেন্ট ইস্যু, টিকেটিং সহ নানা কারণে সমালোচিত ছিল 2024 সালের বিপিএল। নতুন আসরকে ঢেলে সাজাতে সোচ্চার বিসিবির নবনির্বাচিত কমিটি। স্পট ফিক্সিং রোধে এবার দায়িত্ব পালন করবে আইসিসির প্রতিনিধিরা। অ্যান্টি করাপশন ইউনিট অফ আইসিসিটা ফর টেম্পোরারি আমরা বিপিএলে ইউজ করছি। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মোস্ট এক্সপিরিয়েন্স অ্যান্টি করাপশন ইউনিটের অ্যালেক্স, যাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি অ্যাজ আ কনসালটেন্ট, হি উইল বিল্ড দ্য টিম। ও যেভাবে চাচ্ছে আমরা সেইভাবে চেষ্টা করব এই ইউনিটটাকে তৈরি করতে। এবারের বিপিএলের প্রাইজ মানি 3.25 কোটি টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলোকে বাড়তি সুবিধা দিতে চায় আয়োজকরা। তবে ফ্র্যাঞ্চাইজি সংকট আর মাত্র 2 মাসের টুর্নামেন্ট আয়োজনও বড় চ্যালেঞ্জ। ক্রীড়া সাংবাদিকদের 3টি সংগঠন পরিদর্শন শেষে এসব কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। তো ফ্র্যাঞ্চাইজি ফি ইচ ইয়ার 15% করে এনহ্যান্স করা হবে 5 বছরের জন্য, যেহেতু টিম অ্যাওয়ার্ড করা হবে। আর এর বাইরে হচ্ছে ব্যাংক গ্যারান্টি ম্যান্ডেটরি। আপনারা জানেন যে বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক এসেছিল। সো ব্যাংক গ্যারান্টি, প্লেয়ার্স পেমেন্ট অ্যান্ড অন্যান্য স্মুথ অপারেশন এনশিওর করার জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হবে। বাট এটা হচ্ছে টাইম ডিউরেশন হচ্ছে 6 মাসের জন্য কাভার করতে হবে। আমাদের 3টা যে মেজর আর্নিং, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস থেকে আর্নিং, গ্রাউন্ড রাইটস থেকে আর্নিং অ্যান্ড টিকিট থেকে আর্নিং, এই 3টার নেট প্রফিটের উপর 30% ফ্র্যাঞ্চাইজিদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা হবে। আগামী ডিসেম্বরে শুরু হবে বিপিএলের 12তম আসর। 27 নভেম্বর প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা রয়েছে। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার রেকর্ড গড়া বাংলাদেশ দল দেশে ফিরেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে সন্ধ্যায় ঢাকায় অবতরণ করে মেহেদী মিরাজদের বহনকারী ফ্লাইটটি। মধ্যপ্রাচ্যের দেশটিতে এশিয়া কাপ খেলার পর আফগানদের বিপক্ষে লিমিটেড ওভারের 2 সিরিজ খেলে বাংলাদেশ। টি-20 সিরিজে রশিদ খানদের হোয়াইট ওয়াশ করে জাগের আলীর দল। তবে ওয়ানডে সিরিজে একেবারেই ব্যর্থ হয় ফিল সিমন্সের তত্ত্বাবধানে থাকা দলটি। 3 ম্যাচেই হারতে হয় বাংলাদেশকে। ঘণ্টা ব্যবধানে ঢাকায় পা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 দিন পর ওয়ানডেতে উইন্ডিজদের বিপক্ষে লড়বে মিরাজের দল। আফগান থাকার সামলে জয়ে ফেরাই বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের জন্য। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলার তেতইয়া ও ফুলতলি গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। ফাইনাল খেলায় ইয়াসিন ফুটবল একাদশকে টাই ব্রেকে হারিয়ে জয় পায় কসবা সিটি এল ফুটবল একাদশ। এরপর বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে 2টি মোটরসাইকেলের চাবি তুলে দেন কবির আহমেদ ভূঁইয়া। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।